হাই এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন পয়েন্ট আইবি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রকৃতবাদ। এই প্রকৃতবাদ বা ন্যাচারালিজম এই বিষয়ের আগে একটা ধারণা দিই যে পাশ্চাত্য দর্শনে বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন আইডিয়ালিজম বা ভাববাদ, প্রাগমাটিজম বা প্রয়োগবাদ, রিয়েলিজম মানে বাস্তববাদ, আর একটা হচ্ছে যে ম্যাক্সিজম বা মার্ক্সবাদ। অনুরূপ একটা দর্শন হচ্ছে, অনুরূপ পাশ্চাত্য দর্শনের একটা ফিলোসফি হচ্ছে প্রকৃতবাদ বা ন্যাচারালিজম। এই প্রকৃতবাদ বা ন্যাচারালিজমের কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে এটা কিভাবে এলো। এটা এলো যে আইডিয়ালিজম বা ভাববাদ এর বিপরীত একটা মতবাদ, সেটা হচ্ছে প্রকৃতবাদ। মধ্যযুগের যখন সংকীর্ণতা ও চরম কৃত্রিমতা যখন পৌঁছে গেছিল, তখন তার বিপরীত হিসাবে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই মতবাদ বা প্রকৃতবাদ এর উদ্ভব হয়, ন্যাচারালিজমের উদ্ভব হয়। এই ন্যাচারালিজম যে এটা হচ্ছে পুরনো ফিলোসফি বা ওল্ডেস্ট ফিলোসফি। এটা হচ্ছে প্রকৃতবাদ হচ্ছে ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদ। এটাকে বস্তুবাদ বলা হয় থাকে। এই মতবাদে যারা প্রকৃতবাদে বিশ্বাসী তারা একটাই বিশ্বাস করেন যে যেটা বিশ্বাস করেন যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়াল ওয়ার্ল্ড, বা বস্তুগত জগৎ হলো একটা প্রকৃত জগৎ, এর বাইরে কিছু নাই। তারা কিন্তু আবার কিন্তু তারা বিশ্বাস স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার বিশ্বাস করে না, তারা ঈশ্বরে কিন্তু বিশ্বাস করে না। তাদের নেক্সটে আমরা পাবো যে তাদের মূল বিষয়। এখানে যে প্রোটাগনিস্ট অফ ন্যাচারালিজম, এখানে অ্যারিস্টটল হচ্ছে এর বিভিন্ন সমর্থক। অ্যারিস্টটল, কমটে, হবস, ব্যাকন, নান, হ্যাক্সলি, তারপরে হচ্ছে রুশো, রবীন্দ্রনাথ ট্যাগর। এছাড়া ছিলেন আরো অনেকে, হার্বার্ট স্পেন্সার। এইগুলোর মধ্যে রুশোকে বলা হয় প্রকৃতিবাদের জনক। এনাকে বলা হয় জনক, ন্যাচারালিজমের জনক বলা হয় বা প্রকৃতিবাদের জনক বলা হয় রুশো। আমরা দেখছি রবীন্দ্রনাথ ট্যাগর, ইনি হচ্ছেন প্রাচ্য মানে ইন্ডিয়ান, আমাদের দেশে প্রাচ্যের একজন প্রকৃতিবাদী হচ্ছেন রবীন্দ্রনাথ ট্যাগর। আরেকজন আছে গান্ধীজিকেও তিনিও এই প্রকৃতিবাদের সমর্থক ছিলেন। এবার আমরা আসি যে প্রকৃতিবাদের মূল প্রতিপাদ্য বিষয়সমূহ কি। যে আমরা আগে বললাম যে এরা প্রকৃতিকেই চরম সত্তা বা পরম সত্তা বলে মনে করেন। প্রকৃতিকেই চরম সত্তা বা পরম সত্তা বলে তারা মনে করেন। প্রকৃতি হচ্ছে পরম সত্তা, আর প্রকৃতি হচ্ছে চালিকা শক্তি, মানে প্রকৃতির নিয়মে প্রকৃতি চালিকা শক্তি। তারপর হচ্ছে প্রকৃতির বাইরে সকল বিষয়কে তারা অস্বীকার করেছেন। যে সমস্ত প্রকৃতিবাদীরা আছেন তিনি সকলকেই প্রকৃতির বাইরে যে সমস্ত বিষয় আছে সেগুলোকে মেনে নেননি, তারা মনে করেননি। তারপর হচ্ছে আধ্যাত্মিকতা, তিনারা আধ্যাত্মিকতাকে অস্বীকার করেছেন, বা ঈশ্বর বলতে কিছু আছে এই যে ব্যাপারটাকে তারা প্রকৃতভাবে মানে মেনে নেননি, বা তিনি আছেন বলে অস্বীকার করেছেন এটা। তারপরে হচ্ছে কোনো আধ্যাত্মিক তারপরে হচ্ছে প্রকৃতিকে অনুসরণ করার কথা বলছে, তারা ন্যাচারাল শক্তিকেই মেইন শক্তি বলে বিবেচনা করেছে। এছাড়া আরো বিভিন্ন আছে যে তাদের বিভিন্ন রকমের আছে যে এখানে একটা যে প্রকৃতি হচ্ছে মূল বিষয়, প্রকৃতির বাইরে কিছু থাকতে পারে না। অনেকে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ট্যাগর এই বিশেষ প্রকৃতির শিক্ষার প্রকৃতি শিক্ষাকে সযত্নে পালন করার কথা বলেছেন। নেক্সটে আসি যে আমরা প্রকৃতিবাদের ফর্মস। এই প্রকৃতিবাদের ফর্মসটা হচ্ছে যে চার প্রকারের। একটা হচ্ছে প্রকৃতিবাদের ফর্মটা হচ্ছে চার প্রকারের। একটা হচ্ছে জড় প্রকৃতিবাদ, ফিজিক্যাল ন্যাচারালিজম। ফিজিক্যাল ন্যাচারালিজমটা কি? এটা হচ্ছে তারা মনে করেন যে মানুষের জীবন জড় প্রকৃতির নিয়মে পরিচালিত হয়, অর্থাৎ
মানুষ মানুষ ও তার আচরণ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষের জড় প্রকৃতির দ্বারা মনে করেন যে যখন জড় প্রকৃতিবাদীরা আছে তারা মনে করেন যে জড় প্রকৃতির দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হয়। তাই মানুষ এবং তার আচরণ সবকিছু প্রকৃতির নিয়মেই চলিত হয়, প্রকৃতির দ্বারাই নিয়ন্ত্রিত। নেক্সট আছে যান্ত্রিক। এই যান্ত্রিক হচ্ছে যান্ত্রিক মতবাদ, মেকানিক্যাল ন্যাচারালিজম। এই মতবাদে যারা বিশ্বাসী তারা তারা কি বলছেন, তারা বলছেন যে সারা বিশ্ব, এই বিশ্ব একটা যন্ত্র বিশেষ, আর এই যন্ত্রে একটা মানুষ আছে, মানুষ তার অংশ। এই মানুষের অংশ হিসাবে মন আছে, মানুষ তার অংশ এবং মানুষের মন আছে, তার মন আছে। কিন্তু একটা জিনিস, কিন্তু আত্মা বলে তারা কোনো কিছুকে মেনে নেননি। তাহলে এই বিশ্ব যারা যান্ত্রিক বলছে যে যান্ত্রিক বিশ্ব প্রকৃতি একটা যন্ত্র বিশেষ। তারা কি বলছে যে জড় প্রকৃতি একটা, এই জড় প্রকৃতিতে আছে কেনা মানুষ, মানুষের মধ্যে কি আছে, একটা মন আছে, হ্যাঁ। আর কিন্তু এই মনের ভিতরে যে একটা আত্মা আছে এটা কিন্তু মানেনি, বা আত্মা বা সোল আছে এটা কিন্তু মানেনি। তারা কি বলছেন যে এই মনটাকে মেনেছে, এবং তারা মনে করেন যে মানুষের মন এবং তার বিকাশ যান্ত্রিক নিয়মে হয়ে থাকে, প্রকৃতির নিয়মে হয়ে থাকে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে জৈবিক। জৈবিকটা কি? জৈবিকটা হচ্ছে যে এইখানে যে সমস্ত প্রকৃতিবাদীরা বিশ্বাসী আছেন তারা মনে করেন যে মানুষ প্রাণীদের উন্নত বিবর্তিত রূপ, মানে প্রাণীদের মতোই তারা অনেকটা ভাবে, বা বিবর্তিত রূপ। বলছে যে প্রাণীদের বিবর্তিত রূপ, এই কথাটার মানে হচ্ছে যে প্রাণীদের সমতুল্য পর্যায়ে পড়ে, যে এটা হচ্ছে জৈবিক। তারা মনে করেন যে ইতর প্রাণীর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে সেই সমস্ত বৈশিষ্ট্য আছে। তারা মানে যে ইতর প্রাণী, যে সমস্ত নিম্নবর্গের প্রাণী, চতুষ্পদ জন্তুর মধ্যে যে সমস্ত প্রাণী আছে, বা অন্যান্য প্রাণী, মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে সে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। তাই মানুষকে বুঝতে হলে অভিব্যক্তির নিম্ন স্তরের মানুষকে বুঝতে হলে নিম্ন স্তরের মানুষকে অনুসরণ করার একান্ত দরকার, এটা প্রকৃতবাদী দর্শনীরা বলছেন। নেক্সটে আমরা আসি যে মনোবৈজ্ঞানিক বা সাইকোলজিক্যাল ন্যাচারালিজম। এরা কি বলছেন যে মনোবৈজ্ঞানিক আন্দোলনের প্রকৃত ফল হলো একটা হচ্ছে প্রকৃতবাদ, মনোবৈজ্ঞানিক প্রকৃতবাদ। আধুনিক যে মনোবিজ্ঞান আছে, মানুষের মন, চাহিদা, আগ্রহ, অনুরাগ, হ্যাঁ, তার নিজস্ব একটা রুচিবোধ, সেটা হচ্ছে মনোবিজ্ঞানী দ্বারা পরিচালিত। তো এই আধুনিক মনোবিজ্ঞানের আন্দোলনের প্রকৃত ফলস্বরূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান, না, মনোবৈজ্ঞানিক প্রকৃতবাদ। এই মতবাদে বলছে যে কি বলছে যে প্রত্যেকটা শিশুর মধ্যে কিছু না কিছু তার অন্তর্নিহিত সম্ভাবনা আছে, আর এই কারণ এইগুলির পরিপূর্ণ বিকাশ ঘটানোই হলো শিক্ষার লক্ষ্য। আর অন্তর্নিহিত ব্যক্তির পূর্ণ বিকাশের ওপর তার অস্তিত্বের সার্থকতা নির্ভর করে। তাই মনোবিজ্ঞানী অন্তর্নিহিত ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সম্ভাবনা আছে, পূর্ণ বিকাশ, মানে প্রতিভাগুলো আছে, পূর্ণ বিকাশের জন্য তার অস্তিত্বের ওপর নির্ভর করে। তাই মনোবিজ্ঞানী প্রকৃতবাদকে এখানে তারা উল্লেখযোগ্য পয়েন্ট হিসাবে রেখেছেন। নেক্সট আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাচারালিস্টিক এডুকেশন। আমরা এখানে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব, যে ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাচারালিস্ট, প্রাকৃতিক শিক্ষা বা প্রকৃতিবাদের শিক্ষাতে কি কি বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই। এক নম্বর হচ্ছে যে তাদের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে গো ব্যাক টু নেচার বা ফলো নেচার, যে প্রকৃতিতে ফিরে যাও, প্রকৃতির স্বাদ নাও, প্রকৃতির ভিতরে চলে যাও, বা প্রকৃতিকে অনুসরণ করো। এটা হচ্ছে প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্য, ব্যাক টু নেচার বা ফলো নেচার, প্রকৃতিবাদের মূল বৈশিষ্ট্য। আরেকটা বিষয় আছে যে এখানে প্রকৃত দিকে ফিরে যেতে কথা, প্রকৃতির কাছ থেকে তার প্রত্যেকটা শিশু যেন প্রকৃতির কাছ থেকে তার শিক্ষা গ্রহণ করে, এটাই তারা বলতে চাইছে প্রকৃতিবাদী দর্শনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে নেগেটিভ এডুকেশন। নেগেটিভ এডুকেশনটা কি?
রুশো এখানে প্রকৃতিবাদী, আমরা জানি যে প্রকৃতিবাদী জনক হচ্ছে রুশো। তিনি দুটো ধারণা দিয়েছেন, একটা হচ্ছে ইতিবাচক একটা হচ্ছে নেতিবাচক। এখানে ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচকটা হচ্ছে যে তিনি বলেছেন যে অসময়ে অপরিণত মনকে যখন আমরা সংগঠিত করার প্রয়াস করি, তখন শিশুকে কতগুলি কর্তব্য পালন করতে হয়, এটাকে বলা হয় ইতিবাচক বলা হচ্ছে। হ্যাঁ, আর নেতিবাচক যেটা হচ্ছে যে শিশুর তাত্ত্বিক জ্ঞান যা আছে সেটাকে প্রত্যক্ষভাবে জ্ঞান প্রদানের পূর্বে শিশুর মধ্যে যে একটা তাত্ত্বিক জ্ঞান প্রথমে লাভ করতে হবে, সেটা প্রথমে না লাভ করে, যে তাকে জ্ঞান আহরণ করতে হবে, শিশুকে তাত্ত্বিক জ্ঞান আহরণ করতে হবে, সেটা প্রথমে না করে তার অঙ্গ প্রত্যঙ্গ পরিস্ফুটিত করতে হবে, এবং এর মাধ্যমে সে একটা শিক্ষা চলাকালে সৎ গুণ অর্জন করতে না পারলেও মন্দ গুণ থেকে যেন বিরত থাকতে পারে। অনেকে আবার যেমন উদাহরণ, যে সত্যকে সঞ্চার করে না বটে, কিন্তু মিথ্যাকে যেন গ্রহণ না করে, হ্যাঁ, মিথ্যা থেকে যেন দূরে থাকে, এটা হচ্ছে নেতিবাচক। সহজভাবে একটা বলছি যে সহজভাবে দুটো কথা বলি, যে মুক্ত প্রকৃতির মধ্যে শিশু খেলাধুলার সুযোগ সৃষ্টি করে হালকা পোশাক এবং সাধারণ খাদ্য গ্রহণ করে তার শারীরিক শিক্ষা ব্যবস্থা করবে। মানে নেতিবাচক মানে শিশু প্রকৃতির মধ্যে আপন মনে ঘোরাফেরা করবে এবং সেখানে খেলাধুলা করবে এবং সেখান থেকে শিক্ষা নেবে এবং সেখান থেকে খাওয়া গ্রহণ করবে এবং তার শারীরিক সুস্থতা সেখান থেকে সে ব্যবস্থা নিতে পারবে। আরেকটা পয়েন্ট বলি, যে এখানে মৌলিক শিক্ষা থাকবে না, কিন্তু শিশু কাজের মধ্য দিয়ে শিখবে। মৌখিক যে শিক্ষাটা সেটা থাকবে না, শিশু প্রাকৃতিকের মধ্যে চলাফেরা করে সে এখানে শিক্ষা গ্রহণ করবে। একটা কি, যে সত্য সঞ্চয় করবে না, একদিকে ঠিক, কিন্তু মিথ্যাকে যেন যদি না করে, এখানে ভাবনাটা এরকম যে একটা বাক্য, যে সত্য সঞ্চার করে না বটে, কিন্তু মিথ্যা তাকে যেন দূরে থাকে। একটা যে সত্যকে চেতনায় এবং ভালোবাসার ক্ষমতা লাভে সাহায্য করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে অপোজ বুকলিশ নলেজ। বুকিশ নলেজ পুঁথিগত জ্ঞানের বিরুদ্ধে। অপোজ বুকিশ নলেজ, এটা হচ্ছে পুঁথিগত জ্ঞানের বিরোধিতা। এখানে বলছে যে এখানে অনেক লোক বিজ্ঞানী, অনেক শিক্ষাবিদ অনেকভাবে বলেছেন। কেউ বলেছেন বইকে পুড়িয়ে দাও, হ্যাঁ, কেউ বলেছেন আবার পুঁথিগত জ্ঞানের বিরুদ্ধে প্রকৃতি তাকে শিক্ষা দিবে এবং প্রকৃতি তাকে শাস্তি দিবে, এটাই বলেছেন। পুঁথিগত যে আমরা চিরচরিত্র মুখস্থ বিদ্যা, যে জ্ঞানটা গ্রহণ করলাম আবার মুখস্থ করে ঢেলে দিলাম, এই ব্যাপারটা তারা পুঁথিগত জ্ঞানে, ধারাবাহিক জ্ঞানের বিরোধিতা করবে। স্বাধীনভাবে করবে, স্বাধীনভাবে শিখবে, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। আছে যে নেক্সট আত্মশিক্ষণ মানে বলছে যে স্বয়ংক্রিয়ভাবে সে নিজে হাতে শিখবে, নিজে হাতে তা গ্রহণ করবে। তারপর আছে এই সেন্ট্রাল পজিশন অফ চাইল্ড, শিশু কেন্দ্রিক অবস্থান। এই কেন্দ্রের শিক্ষা থাকবে শিশু কেন্দ্রিক, বাহ্যিকভাবে কেউ তাকে করবে না, মানে প্রেশার দিবে না শিক্ষা গ্রহণে। এটা যে শিশুরাই তাদের রুচিবোধ, তাদের আগ্রহ এবং মনোবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মনোবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবে এবং তার রুচিবোধ, আগ্রহ, চাহিদা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সে শিক্ষা অর্জন করবে। ফ্রিডম, সে মুক্তভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করে শিক্ষা অর্জন করবে। তারপরে নেক্সট হচ্ছে ট্রেনিং অফ সেন্স বা ইন্দ্রিয় প্রশিক্ষণ। তার যে একটা, আমরা জানি অনেকের সমাজে 5টা ইন্দ্রিয় আছে, বা হাত, পা, নাক, চোখ, এইগুলোর মাধ্যমে সে তার শিক্ষা গ্রহণ করবে। বস্তুবাদী হচ্ছে এই জগতে বস্তুটাই হচ্ছে রিয়াল, বাস্তব জগৎটা কি না, বাস্তবটাই আসল, আধ্যাত্মিকতার উপর বিশ্বাসী নেই, তাই এটা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশন, তারা বস্তুবাদী শিক্ষার উপর জোর দিয়েছেন। তারপর নেক্সট হচ্ছে সায়েন্টিফিক এডুকেশন, তারা বৈজ্ঞানিক শিক্ষার উপর দিয়েছেন। আধুনিক হচ্ছে বৈজ্ঞানিক, যা বৈজ্ঞানিক বা আধুনিকতা কুসংস্কার মুক্ত হয়ে বা সমাজে কুসংস্কার দূর করে যে সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে যুক্তি তর্ক মিলিয়ে যে সমস্ত শিক্ষা গ্রহণ করবে এবং শিশুকে প্রেশারহীনভাবে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করার কথা এখানে বলা হয়েছে।
এখানে আসি যে শিক্ষার লক্ষ্য, এটা খুব ভালো একটা পয়েন্ট, অধিকার বৈশিষ্ট্য। আর এখানে বললাম যে বৈশিষ্ট্য মোটামুটি এবার পুরোটা কনসেপ্ট রাখলে আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখবো যে প্রকৃতিবাদীরা, যারা যে সমস্ত প্রকৃতিবাদী আছে তাদের মত অনুযায়ী যে শিক্ষার যেটা লক্ষ্য হবে সেটা হচ্ছে আত্মপ্রকাশনা বা আত্মসংরক্ষণের সহায়তা। আত্মপ্রকাশনা বা শিশুকে তার শিশুকে তার আত্মপ্রকাশনা এবং আত্মসংরক্ষণে তাকে সহায়তা করবে প্রকৃতিবাদ। 2 নম্বর হচ্ছে পরিবেশের সঙ্গে কিভাবে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে বা অভিযোজন করতে হবে, সেটাই প্রকৃতিবাদের শিক্ষার একটা লক্ষ্য হবে। 3rd পয়েন্ট হচ্ছে যে চাহিদা অনুযায়ী, আমি বললাম মানে মনোবৈজ্ঞানিক পদ্ধতি, শিশু কেন্দ্রিক, শিশুর রুচি আগ্রহ চাহিদা অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী সে আত্মবিকাশ করতে তাকে সুযোগ দিতে হবে এবং সেভাবে সে শিক্ষা অর্জন করতে পারে। নেক্সট স্টেপ 5 নম্বর যে পূর্ণ জীবন যাপন। এখানে একটা মনে রাখি যে এই কথাটা স্পেন হারবার্ট স্পেন্সার শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার এই কথাটা বলেছেন যে পূর্ণ জীবন যাপন শিক্ষার লক্ষ্য হতে হবে। হারবার্ট স্পেন্সার কি বলেছেন? পূর্ণ জীবন যাপন শিক্ষার লক্ষ্য হতে হবে। এখানে যে 5টা তিনি বলেছেন যে একটা বলেছেন শরীরকে বলেছেন, 2 নম্বরে বলেছেন যে জীবিকা অর্জন, শরীরটা কি, যে তিনি বলেন যে আত্মরক্ষার জন্য শিক্ষা অপরিহার্য, কারণ দেহ মনের পৃথক অস্তিত্ব বিশ্বাস করে না, মানে শরীরের আত্মরক্ষার জন্য শরীর সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে তিনি বলছেন যে উপার্জনের জন্য বৃত্তিগত দক্ষতা অর্জন করা প্রয়োজন। আমরা কিছু না কিছু আমাদের উপার্জন করতেই হবে, অতএব বৃত্তিগত দক্ষতা একটা অর্জন করতে হবে। তাই এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সন্তান প্রতিপালন। সন্তানকে মানব জাতির সংরক্ষণের জন্য, মানব জাতিকে ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য সন্তানকে প্রতিপালন ভালোভাবে করতে হবে। সন্তান প্রতিপালন। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক দক্ষতা। আমরা সামাজিক জীব এবং সমাজের মধ্যে জীবনযাপন করতে হয়, তাই আমাদেরকে কি করতে হবে? পূর্ণাঙ্গ জীবনযাপনের জন্য একটা সামাজিক নাগরিকতার শিক্ষা অর্জন করতে হবে। কিভাবে সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি সেটাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবার আরেকটা হচ্ছে যে তিনি বলেছেন যে অবসর যাপনের শিক্ষা। অবসর জীবনটা যেন আমাদের যেটা অবসর হবে বা জীবনটা যেন সুস্থ এবং সুন্দর করে তোলা একান্ত জরুরি। তাই প্রকৃতিবাদী এই সমস্ত 5টা অবসরটা নিয়ে হারবার্ট স্পেন্সার এটা বলেছেন। হারবার্ট স্পেন্সার বলে পূর্ণ জীবনযাপনের শিক্ষার কথাটা তিনি বলেছেন যে 5টা বিষয় নিয়ে তার পূর্ণ জীবনযাপন রাখতে হবে। এটাই হবে প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্য। আরেকটা হচ্ছে স্বতঃস্ফূর্ত সার্বিক বিকাশ। শিশু যে সমস্ত প্রতিভা আছে, যেন স্বতঃস্ফূর্তভাবে সার্বিক বিকাশ করতে পারে, সেটা সেই খেয়ালটা প্রকৃতিবাদের শিক্ষা দর্শনে একটা রেখে তার শিক্ষার লক্ষ্য হিসাবে বলা যেতে পারে যে সার্বিক স্বতঃস্ফূর্ত, নিজেই স্বতঃস্ফূর্তভাবে সার্বিক তার বিকাশের সুযোগ করে দেওয়াই হচ্ছে প্রকৃতিবাদের শিক্ষার অন্যতম একটা লক্ষ্য। এবার আসি যে প্রকৃতিবাদী যে পাঠ্যক্রম আছে, এই পাঠ্যক্রমটা কি, যে তারা প্রকৃতিবাদী যে পাঠ্যক্রম, এখানে প্রকৃতিবাদ ও তার পাঠ্যক্রম কারিকুলাম আর ন্যাচারালিজম আর কারিকুলাম, যে তারা বলছেন যে সমস্ত প্রকৃতিবাদী দার্শনিক তারা বলছে প্রকৃতি হবে শিক্ষার বিষয়বস্তু। শিশুর বুদ্ধি, আবেগ, প্রবণতা, বয়সের ধর্ম অনুসারে শিক্ষার পাঠ্যক্রম রচনা করতে হবে। বুদ্ধি, আবেগ, প্রবণতা, বয়স অনুযায়ী, কিন্তু প্রকৃতি হবে শিক্ষার মূল বিষয়বস্তু। তারপরে এই বিষয়বস্তু থেকে তারা বিভিন্ন প্রকৃতিবাদী দার্শনিক, অনেক প্রকৃতিবাদী দার্শনিকগণ দুটো ভাগে বোঝায়, ইয়ারলি স্টেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ বা লেটার স্টেজ। ইয়ারলি স্টেজে তারা একটা ইয়ারলি স্টেজে এই স্টেজে দুটো বিষয় গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে সেন্স ট্রেনিং বা
ইন্দ্রিয় 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 প্রশিক্ষণ। এখানে ইন্দ্রিয় প্রশিক্ষণ, যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে, এগুলো ইন্দ্রিয় প্রশিক্ষণের মাধ্যমে এটা করতে হবে। যাই হোক, তারপরে নেক্সট আছে ফ্রয়েবেল। এখানে আছে ফ্রয়েবেল, তিনি বলেছেন যে ফ্রয়েবেল উপহার ও কাজের মাধ্যমে তিনি শিক্ষা, উপহার ও কাজ, এই কাজের মাধ্যমে, উপহার হাতের কাজ, উপহার গিফট এবং অকুপেশন, অকুপেশনটা হচ্ছে হাতের কাজ এবং গিফট মানে উপহার, এই দুটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত কথা বলেছেন। আর মন্তেশ্বরী হচ্ছে অটো এডুকেশন বা স্বয়ং শিক্ষার কথা তিনি উল্লেখ করেছেন। ডিডাকটিভ অ্যাপারেটাসের ব্যবস্থা নিয়েছিলেন। এই মন্তেশ্বরী যে ডিডাকটিভ অ্যাপারেটাস, মন্তেশ্বরী ডিডাকটিক অ্যাপারেটাস, ডিডাকটিক অ্যাপারেটাস তিনি বলেছেন ডিডাকটিভ অ্যাপারেটাসের কথা। আর প্রথম ইয়ারলি স্টেজে হয়ে গেল। এবার লেটার স্টেজে কি বলা হয়েছে যে প্রকৃতিবাদী দার্শনিক, এখানে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রমই থাকবে না, নির্দিষ্ট কোনো পাঠ্যক্রমের বিষয়বস্তু থাকবে না। কিন্তু নেক্সটে বলছে যে প্রকৃতির মধ্যে যে বিচিত্র প্রকৃতি আছে, সে বিচিত্র এবং বিপুল যে সম্পদ আছে, এটা হবে শিক্ষার প্রধান উপকরণ। এছাড়া হালকাভাবে তিনি আরো এছাড়া কিছু কিছু বিষয় মিলেছেন, যেমন ভৌত বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, গণিত, ভাষা, ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, শারীরশিক্ষা, কৃষিকাজ ইত্যাদি। আরো আছে যে কৃষিকাজ, চারুশিল্প, ড্রয়িং, শারীরশিক্ষা, স্বাস্থ্যশিক্ষা, এক্সট্রা। তারপরে আমরা চলে আসি যে এবার আসি যে প্রকৃতিবাদের হচ্ছে শিক্ষণ পদ্ধতিটা কি। শিক্ষণ পদ্ধতি, প্রকৃতিবাদ যারা দার্শনিক আছেন তারা শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কি বলেছেন, মেথড অফ টিচিং বলেছেন। ফ্রয়েবেল বলেছেন যে কিন্ডার গার্ডেন পদ্ধতি, তিনি ফ্রয়েবেল। এখানে একটা প্রশ্ন মনে রাখতে হবে যে কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবক্তা হচ্ছেন ফ্রয়েবেল, আর স্বয়ংক্রিয়া বা অটো এডুকেশনের পদ্ধতির প্রবক্তা হচ্ছে যে মন্তেশ্বরী। তারা এই দুটো কথা বলেছেন। এছাড়া শিক্ষা পদ্ধতিটা কিরকম হতে পারে, যে হাতে কলমে শিক্ষার, তাছাড়া অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা এবং খেলার ছলে শিক্ষা। এই খেলার ছলে শিক্ষা হচ্ছে, এই কথাটা ফ্রয়েবেল তিনি জোর দিয়ে বলেছেন যে খেলার ছলে শিক্ষার কথা তিনি জোর দিয়ে বলেছেন। হাতে কলমে আমরা হাতে ক্রাফট অ্যান্ড এডুকেশন, এটা গান্ধীজি আমাদের পাশ্চাত্যের দিকে ক্রাফট অ্যান্ড এডুকেশন, গান্ধীজি ক্রাফটের কথা বলেছেন, হস্তশিল্পের কথা বলা হয়েছে। নেক্সটে আছে আমরা আসি যে এখানে যে প্রকৃতিবাদ ও শিক্ষক, তিনি বলেছেন যে প্রকৃতিবাদের শিক্ষক শুধু প্রকৃতি প্রধান শিক্ষক হবে। প্রকৃতি শিক্ষা দর্শনের প্রকৃতি প্রধান শিক্ষক, একটা জিনিস মনে রাখতে হবে। আর এখানে যে শিক্ষক থাকবে শুধু পর্যবেক্ষক এবং সহায়কের ভূমিকা থাকবে, মেন ভূমিকা থাকতে পারবে না, শুধু পর্যবেক্ষক করবে এবং তাকে কোনো কিছু প্রয়োজন হলে তাকে সাহায্য করবে। প্রকৃতিবাদের শিক্ষক সম্পর্কে এটাই বলেছেন। আর বিশেষ কিছু তিনি এখানে তারা প্রকৃতিবাদী শিশুরা প্রকৃতিবাদী দার্শনিক বা শিক্ষাবিদরা শিক্ষক সম্পর্কে এই দুটি মেনে রেখেছে। তাছাড়া একটা যে শিশুর স্বাভাবিক বিকাশ যেমন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, আর তাকে উপযুক্ত শিক্ষককে আদর্শ পরিবেশ এবং উপযুক্ত শর্ত সৃষ্টি করতে হবে। যে স্বাভাবিক বিকাশ মনে রাখতে হবে, যে স্বাভাবিক বিকাশ যেন শিশুর কোনো সময় যেন ব্যাহত না হয়। আর একটা মনে রাখতে হবে যে আদর্শ পরিবেশ এবং উপযুক্ত শর্ত সৃষ্টি করতে হবে, আদর্শ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। একজন শিক্ষক শিশুর স্বতঃস্ফূর্ত বিকাশকে যেন প্রশস্ত করে, এই যে স্বতঃস্ফূর্ত আছে না, এই বিকাশকে যেন প্রশস্ত করার সুযোগ দিয়ে থাকে এবং শিশু শিক্ষায় পর্যবেক্ষণ সহকের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে যেন। কিন্তু প্রকৃতির এটাই হয় মনে রাখতে হবে, প্রকৃতি তার হচ্ছে প্রধান হচ্ছে শিক্ষক। নেক্সটে আমরা আসি, আমরা এখানে হচ্ছে যে শৃঙ্খলার কথা কি বলেছেন, যে বিশেষ করে আধুনিক রুশো আছে প্রকৃতিবাদী জনক, আর রুশো এবং হারবার্ট স্পেন্সার তারা উভয় আত্মশৃঙ্খলা। রুশো আর হারবার্ট স্পেন্সার এই দুইজন দার্শনিক শিক্ষাবিদ, ফিলোজফার,
তারা আত্মশৃঙ্খলা এবং মুক্ত শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। তারা কিন্তু বাইরে থেকে কোনো দমনমূলক আইনের কথা বলেনি, দমনমূলক পীড়নের কথা বলেনি, বরং স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীদের আচরণ শৃঙ্খলার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের আচরণ যেন শৃঙ্খলা আছে এই কথাটাই বলেছেন, এবং তাদের মধ্যে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে, এবং তারা যদি কোনো অন্যায় থাকে সুষ্ঠুভাবে, তাদের প্রকৃতি তাদের সাহায্য দেবে। বাহ্যিকভাবে কোনো প্রেশার বা শাস্তিমূলক ব্যবস্থার কথা তারা একেবারে বিরোধী ছিলেন। শিশু নিজেকে নিয়ন্ত্রণ করবে তার কাজের ফলাফলের ভিত্তিতে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে শিশু নিজেকে নিয়ন্ত্রণ করবে তার কাজের ফলাফল, অর্থাৎ প্রকৃতি তাকে সাহায্য করবে, প্রকৃতি তাকে মানে প্রকৃতি সে যদি কোনো অন্যায় করে থাকে তার প্রকৃতির নিয়মে সে শাস্তি পাবে। তাকে বাহ্যিক থেকে প্রেশার বা তাকে দমনমূলক বা শাস্তিমূলক কোনো কিছু দেওয়ার কথা এই দুজন বিশেষ শিক্ষাবিদ একেবারে ছিলেন না, একেবারে অমত ছিলেন, বা এই ব্যাপারটা সমর্থন করছিলেন না। থ্যাংক ইউ। আশা করি সকলেই কনসেপ্ট হয়ে যাবে। আমরা একবার ভিডিওটা দেখার চেষ্টা করব, তাহলে আমাদের মধ্যে প্রকৃতিবাদ সম্পর্কে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে।